হ্যালো এভরিওয়ান, আমি কোয়েল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্মার্ট সাকসেস। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা চ্যাপ্টার 2 ইন্ডিয়ান পলিটি। চ্যাপ্টার 1 যেটা ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা আমি কিন্তু 3টে পার্টে বিভক্ত করে তোমাদেরকে সাথে আলোচনা করেছি যাতে ভিডিওসগুলো লেন্দি না হয়ে যায়। ওই ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট 1-এ আমি কোম্পানি রুল করেছি, যেখানে আমি কোম্পানি রুলের আন্ডারে রেগুলেটিং Act of 1773, Pitt's India Act 1784, Charter Act 1813, 1833, 1853 এই সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করেছি, যেখানে আমি পার্ট 2-তে তোমাদের ক্রাউন রুল করিয়েছি। ক্রাউন রুলের আন্ডারে কী কী অ্যাক্ট করছে: গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1858, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, 1892, এই সমস্ত বিষয়ে আমি ইন ডিটেলস আলোচনা করেছি। ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3-তে সাইমন কমিশন এবং মাউন্ট ব্যাটেন প্ল্যান করিয়েছি, যেখানে এই মাউন্ট ব্যাটেন প্ল্যানকে আবার বলা হয়ে থাকে 3 জুন প্ল্যান, তোমরা সবাই জানবে। এই সমস্ত কিছু ইন ডিটেলস ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে করিয়েছি। আজ আমি তোমাদের মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 2 আলোচনা করব। তার আগে বলছি, ভিডিওটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওস ভালো লাগলে তোমরা শেয়ার করবে, লাইক করবে, মতামত জানাবে কমেন্ট সেকশনে। এখানে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি আপডেট দেওয়া হয় এবং তার সাথে সাথে ইংলিশ করানো হয়। আর ইংলিশ করানো হচ্ছে একদম বেসিক লেভেল থেকে, পার্ট অফ স্পিচ থেকে, যাদের কনসেপ্ট বিল নেই, বেসিক লেভেল জানা নেই, সেই ক্ষেত্রে গ্রামাটিক্যাল ইস্যুস হয়ে থাকে। তো সেই সমস্ত কিছু মাথায় রেখে যারা সদ্য প্রিপারেশন শুরু করেছে, ইংলিশের সাথে অনেক দিন টাচ নেই, তাদের কথা মাথায় রেখে কিন্তু ইংলিশটা বেসিক লেভেল থেকে করানো হচ্ছে। পরবর্তীতে খুব তাড়াতাড়ি ম্যাথস নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো, তোমরা কিন্তু ভিডিও অবশ্যই শেয়ার করবে। ভিডিও শেয়ার কিন্তু তোমরা করছো না, তো অবশ্যই কিন্তু ভিডিও শেয়ার করবে, তোমাদের বন্ধুদেরকেও উপকৃত করবে যদি তোমরা উপকৃত হও। চলো, আজকে তাহলে আমরা ইন্ডিয়ান মেকিং মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে পার্ট 2 নিয়ে আলোচনা করি। পার্ট 1-এ যেটা আলোচনা করেছিলাম সেটা একটু তোমাদের সংক্ষেপে বলে দিই। পার্ট 1-এ আমি আলোচনা করেছিলাম ভারতীয় গণপরিষদ। ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল, বলেছিলাম যে 1946 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর, যেটা দিল্লিতে হয়েছিল এবং সেখানে 389 মেম্বার কিন্তু যোগদান করেছিলেন। এবং যোগদান করার পরবর্তীতে যখন পার্টিশন হলো ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো আলাদা প্রদেশ হয়ে গেল, তখন কিন্তু 289 মেম্বার্স টোটাল ছিল। এবং ভারতীয় গণপরিষদের ইন্টেরিয়াম প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হলো ডক্টর সচিদানন্দ সিনহাকে। তারপরে পার্মানেন্ট প্রেসিডেন্ট 13 ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ জিকে করানো হলো। ডক্টর BN রায় অ্যাডভাইজার হিসেবে নিয়োগ হলেন। এই সমস্ত বিষয়ে কিন্তু আমি পার্ট 1-এ আলোচনা করেছি এবং অবজেক্টিভ রেজুলেশনও আমি আলোচনা করেছি। পার্ট 2-তে আলোচনা আমি করব অবজেক্টিভ রেজুলেশন। চলো তাহলে আমরা মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 2 আজকে আলোচনা করি। দেখো, এখানে লেখা রয়েছে, দ্য অবজেক্টিভ রেজুলেশন ওয়াজ মুভড অন ডিসেম্বর 13, 1946 বাই পণ্ডিত জওহরলাল নেহরু, উইচ প্রোভাইডেড দ্য ফিলোসফি অ্যান্ড প্রিন্সিপালস। কী বলা হয়েছে? যে অবজেক্টিভ রেজুলেশন পাস করা হয়েছে। এটি কবে পাস করানো হলো? ডিসেম্বর 13-এ, এবং এটি পণ্ডিত জওহরলাল নেহরু করালেন পাস। এবার হোয়াট ইজ অবজেক্টিভ রেজুলেশন? অবজেক্টিভ রেজুলেশনটা কি অ্যাকচুয়ালি? অবজেক্টিভ রেজুলেশন হচ্ছে আমাদের যে সংবিধান রয়েছে, যে সংবিধান গঠন করতে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগে গিয়েছে এবং এটা নিয়ে আমি তোমাদের পরবর্তী পয়েন্টেও আলোচনা করব। 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছে আমাদের ভারতীয় সংবিধান তৈরি করতে। আর তোমরা সবাই জানবে যে আমাদের ভারতীয় সংবিধান সবথেকে বৃহৎ সংবিধান এবং মডার্ন রিটেন কনস্টিটিউশন কিন্তু ছিল আমেরিকা, তারপরেই আমাদের ভারতীয় সংবিধান। এইসব বিষয়ে তো তোমরা সবাই জানো। তো চলো আমি অবজেক্টিভ রেজুলেশন কি সেটা বলি তোমাদের। অবজেক্টিভ রেজুলেশন হচ্ছে আমাদের যে সংবিধান রয়েছে, এই এত বড় একটা সংবিধান গঠন করতে, গঠন করার সময় তার যে কাঠামো ছিল, তার কিছু ব্রাঞ্চেস বা সেকশন তো রয়েছে। তো সেই ব্রাঞ্চেস এবং সেকশনের আন্ডারে যেমন ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, GPSP, যেটা আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে বড় করা, এই সমস্ত কিছু কিন্তু আমাদের সংবিধান তৈরি করে। এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের সংবিধানের যে কাঠামো রয়েছে সেটা তৈরি হয়। তো এটাই হচ্ছে অবজেক্টিভ রেজুলেশন, যেটাকে অবজেক্টিভ রেজুলেশনটা পণ্ডিত জওহরলাল নেহরুজি কী করলেন? 13 ডিসেম্বর 1946-এ পাশ করলেন। পরের পয়েন্ট দেখো, অবজেক্টিভ রেজুলেশন, ওখানে ওটা লেটার হবে,
লেটার হবে এখানে টুকের আগে, যে অবজেক্টিভ রেজুলেশন লেটার টুক দ্য ফর্ম অফ প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কি বলা হয়েছে, যে এই যে অবজেক্টিভ রেজুলেশনটা রয়েছে এটাকে কিন্তু ও প্রিয়াম্বল হিসেবে পরবর্তীতে আমাদের ভারতীয় সংবিধানে অবজেক্টিভ রেজুলেশনের নাম পরিবর্তন করে প্রস্তাবনা রাখা হলো। এটাই ছিল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর দেখো, প্রিয়াম্বল ওয়াজ অ্যাডপ্টেড জানুয়ারি 22, 1947। কী করা হলো, ভারতের যে প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনাকে কিন্তু আবার অ্যাডপ্ট করা হলো। কবে, জানুয়ারি 22, 1947। পরের পয়েন্ট দেখো, ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ অ্যাডাপ্টেড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি জুলাই 22, 1947। আমাদের ভারতের জাতীয় পতাকাকে অ্যাডপ্ট করলেন ভারতীয় গণপরিষদ, এবং সেটা কবে, জুলাই 22, 1947। প্রস্তাবনাকেও কিন্তু ভারতীয় গণপরিষদ অ্যাডপ্ট করেছেন। পরের পয়েন্ট দেখো, কনস্টিটিউশন অ্যাডপ্টেড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন নভেম্বর 26, 1949। ভারতীয় গণপরিষদ ভারতের সংবিধানকে অ্যাডপ্ট করলেও নভেম্বর 26, 1949। তাহলে কী কী জানতে পারলাম, যে প্রস্তাবনা আর নাম হলো অবজেক্টিভ রেজুলেশনের পরিবর্তে আমাদের ভারতীয় সংবিধানের প্রস্তাবনা নাম দেওয়া হলো অবজেক্টিভ রেজুলেশনকে পরবর্তীতে, এবং ভারতীয় গণপরিষদ প্রস্তাবনাকে অ্যাডপ্ট করলো জানুয়ারি 22, 1947, এবং সেম ডেট সেম ইয়ারে ন্যাশনাল ফ্ল্যাগকেও অ্যাডপ্ট করলো ভারতীয় গণপরিষদ জুলাই, শুধুমাত্র 22 জুলাই 1947। এবং কনস্টিটিউশনকে, ভারতের সংবিধান যেটি বৃহৎ সংবিধান, সেই সংবিধানকেও কিন্তু ভারতীয় গণপরিষদ কী করলো, অ্যাডাপ্ট করলো নভেম্বর 26, 1949। আশা করছি এই অবধি তোমরা বুঝতে পারছো। পরের পয়েন্ট দেখো, ন্যাশনাল সং অ্যাডাপ্টেড ইন জানুয়ারি 24, 1950 অ্যান্ড অলসো ন্যাশনাল অ্যান্থেম অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডাপ্টেড ইন জানুয়ারি 24, 1950। আমাদের ভারতীয় যে ন্যাশনাল সং রয়েছে সেটাকে অ্যাডপ্ট কবে করা হলো, জানুয়ারি 24, 1950, অ্যান্ড অন দ্য সেম ডেট ন্যাশনাল অ্যান্থেমও কিন্তু ভারতের ন্যাশনাল অ্যান্থেমকে অ্যাডপ্ট করা হলো, বাট সেটা হিন্দি ভার্সন যেটা ছিল জানুয়ারি 24, 1950-তে। পরের পয়েন্ট দেখো, ন্যাশনাল অ্যান্থেম অরিজিনালি কম্পোজড ইন বেঙ্গলি বাই রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ন্যাশনাল অ্যান্থেমকে অরিজিনালি তৈরি করেছে বাংলাতে রবীন্দ্রনাথ ঠাকুর জি। পরের পয়েন্ট দেখো, ফার্স্ট পার্লামেন্ট অফ ইন্ডিয়া। ফার্স্ট পার্লামেন্ট অফ ইন্ডিয়া কাকে বলা হয়, ভারতীয় গণপরিষদকে। কেন বলা হয় ফার্স্ট পার্লামেন্ট অফ ইন্ডিয়া, আমরা ভারতীয় গণপরিষদের প্রথম মিটিং কবে হয়েছিল, ইন দ্য ইয়ার 1946-এ, এবং ইন দ্য ইয়ার 1946-এর 9 ডিসেম্বর দিল্লিতে যখন ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন ডাকা হলো, তখন সেখানে 389 মেম্বার্স ছিল উপস্থিত। এবং পরবর্তীতে দেখা গেল ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো আলাদা প্রদেশ যখন হয়ে গেল, যখন ইন্ডিয়া পার্টিশন হলো তখন সেটা কমে গিয়ে 299-এ দাঁড়ালো। 299-এ যখন দাঁড়ালো তখন একটা লেজিসলেটিভ ফাংশন তৈরি হলো। লেজিসলেটিভ ফাংশনটা কি, যে ভারতীয় যে গণপরিষদ রয়েছে মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি কী করতে পারবে, ল তৈরি করতে পারবে। তাকে রাইট দিয়ে দেওয়া হলো ল তৈরি করার, এবং সেই ল তৈরি করে তারা পরিচালনা করতে পারবে ভারতীয় গণপরিষদ নিজেরাই ভারতীয় সংবিধানের উপরে। তো এই যে রাইটটা দেওয়া হলো, এই জন্যই কিন্তু ভারতীয় সংবিধানে গণপরিষদকে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে ফার্স্ট পার্লামেন্ট অফ ইন্ডিয়া বলা হয়। পরের পয়েন্ট দেখো, ফার্স্ট ল স্পিকার। ইন্ডিয়ার ফার্স্ট ল স্পিকার হচ্ছে জে.ভি. মাভালঙ্কর। ফার্স্ট ল স্পিকার অফ ইন্ডিয়া ওয়াজ জে.ভি. মাভালঙ্কর। পরের পয়েন্ট, ড্রাফটিং কমিটি প্রিপেয়ার দ্য ফার্স্ট ড্রাফট অফ দ্য কনস্টিটিউশন ইন ইন্ডিয়া ফেব্রুয়ারি 1948। 1948 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে ড্রাফটিং কমিটি তৈরি করা হলো। একটা খসড়া ভারতীয় সংবিধানে পেশ করার জন্য একটা খসড়া প্রস্তুত করা হলো, যেটা প্রথম খসড়া ছিল, এবং এই ড্রাফটিং কমিটি কিন্তু তৈরি করেছিল কে, ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর জি এই প্রথম খসড়া তৈরি করলেন ফেব্রুয়ারি 1948-এ। তারপরে দেখো, সেকেন্ড খসড়া তৈরি করা হলো অক্টোবর 1948-এ। প্রথম ফেব্রুয়ারিতে 1948-এ অন দ্য সেম ইয়ার, অ্যান্ড সেকেন্ড খসড়া তৈরি হলো অক্টোবর 1948-এ। অ্যান্ড ফাইনালি ডক্টর বি.আর. আম্বেদকর জি যেটা ড্রাফটিং কমিটি তৈরি করেছিলেন, সেখানে ফাইনালি কিন্তু খসড়াকে ভারতের সংবিধানে গণপরিষদে
ইন্ট্রোডিউসড করানো হলো ইন দ্য ইয়ার 1948 নভেম্বরে। সেম ইয়ার, শুধুমাত্র মান্থ আলাদা। পরের পয়েন্ট দেখো, ফাইনালি অন 26 নভেম্বর 1949 মোশন অফ ড্রাফট কনস্টিটিউশন ওয়াজ পাসড। কি বললো যে খসড়া যে রয়েছে ভারতীয় সংবিধানের খসড়া, সেটা ফাইনালি পাস হলো কবে? 26 নভেম্বর 1949-এ। The constitution came into force 2 months later on the day January 26, 1950 celebrated as Republic Day. ভারতীয় সংবিধান, যেটি 2 বছর 11 মাস 18 দিন তৈরি করতে লেগেছে, ভারতীয় সংবিধানের কাঠামো তৈরি করতে এত দিন লেগেছে, বৃহৎ সংবিধান যেটা সব থেকে, সেই সংবিধান 2 মাস পরে কি হলো, সেই সংবিধান ফোর্সে চলে এলো ভারতের সংবিধান। এবং কবে এলো? জানুয়ারি 26, 1950-তে। এবং যার ফলে কিন্তু আমরা প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি জানুয়ারি 26-এ। তো এখান থেকে আমরা কী কী জানতে পারলাম, যে জানুয়ারি 26-এ যেটা আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি, আমরা কিন্তু মনে রাখতে পারবো ইজিলি যে সেদিন কনস্টিটিউশন কিন্তু কার্যকারী হয়েছিল, ভারতের সংবিধান 26 জানুয়ারিতে কার্যকারী হয়েছিল। পরের পয়েন্ট দেখো, কিছু কমিটি ফর্ম হয়েছিল ভারতীয় গণপরিষদের কাঠামো তৈরি করার সময়। সেই কমিটিগুলো দেখো, স্টেরিং কমিটি, চেয়ারম্যান ডক্টর রাজেন্দ্র প্রসাদ; ইউনিয়ন কমিটি, জওহরলাল নেহেরু; দ্য রুলার অফ প্রসিডিওর কমিটি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ; ড্রাফটিং কমিটি ওয়াজ সেট আপ বাই ডক্টর বি.আর. আম্বেদকর। আমি একটু আগেই বললাম, যখন প্রথম খসড়া ইন দ্য ইয়ার 1948 ফেব্রুয়ারি মাসে করা হয়েছিল, দ্বিতীয় খসড়া অক্টোবর 1948, অ্যান্ড সেম ইয়ারে 1948-এর নভেম্বরে কী হলো, খসড়াকে ফাইনালি ইন্ট্রোডিউসড করানো হলো কে? ডক্টর বি.আর. আম্বেদকর জি ইন্ট্রোডিউসড করলেন, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান যিনি। পরের পয়েন্ট দেখো, এলিফ্যান্ট ওয়াজ অ্যাডাপ্টেড অ্যাজ দ্য সিম্বল অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কী বলা হলো? ভারতের সংবিধানের যে সিম্বল রয়েছে, সেখানে এলিফ্যান্টকে অ্যাডপ্ট করা হলো অ্যাজ সিম্বল হিসেবে ভারতীয় সংবিধানের। Next, the calligraphy of the Hindi version of initial constitution was provided by বাসন্ত কৃষ্ণ বৈদ্য। বাসন্ত কৃষ্ণ বৈদ্য বলে একজন ব্যক্তি ছিলেন, যিনি প্রথম যে কনস্টিটিউশন তৈরি হচ্ছিল, যখন লেখালেখির কাজ চলছিল ভারতীয় সংবিধানের কাঠামো তৈরির ওপরে, তখন কিন্তু সেটাকে বাসন্ত কৃষ্ণ বৈদ্যজি লিখেছিলেন। প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, তোমরা অনেকেই জানবে এই নামটা, হু হ্যাড রোট দ্য কনস্টিটিউশন ইন ইংলিশ। কী বলেছে? প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, যিনি কিন্তু লিখেছেন, পুরো হাতে লিখেছেন, উনি হ্যান্ড রোট এটি রয়েছেন, সেটা কিন্তু ইংলিশে লিখেছেন। এই এত বড় বৃহৎ সংবিধান, যেটা ভারতের সংবিধান, 2 বছর 11 মাস 18 দিন লেগে গিয়েছে, এবং 64 লাখের মতো টাকা খরচা হয়েছে এই সংবিধান তৈরি করতে। সেটা কিন্তু কে লিখেছেন? প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, এবং এটি পুরোপুরি উনি হ্যান্ড রিটেন রোট ছিল, যেটি ইংলিশে লিখেছিল। এই ছিল মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 2। আশা করছি তোমরা বুঝতে পারবে আমার এই নোটস দিয়ে। যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয়, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাবে, অ্যান্ড অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটিতে লাইক করবে অ্যান্ড শেয়ার করবে। আমরা আমাদের যতটা পসিবল তোমাদের বোঝানো যায়, যেভাবে বোঝানো যায় সেভাবে চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই কিন্তু ফিডব্যাক দেবে। ফিডব্যাকটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, ও আমাদের যদি ইমপ্রুভ দরকার পড়ে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফিডব্যাক দিতেই হবে। শেয়ার করবে অবশ্যই, অ্যান্ড বাকি ভিডিওসগুলোও দেখবে। ইংলিশের ভিডিওস আসবে, পার্ট অফ স্পিচ থেকে শুরু করা হয়েছে। পরবর্তী নাউনের উপরে পার্ট ওয়াইজ করানো হবে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব সমস্ত কিছু কিন্তু করানো হবে, পরপর করানো হবে, পার্ট ওয়াইজ করানো হবে। তো তোমরা অবশ্যই কিন্তু শেয়ার করো। চলো, আজ এই অবধি থাকলো। আমি থার্ড চ্যাপ্টার খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, যেই থার্ড চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের সোর্স অ্যান্ড ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে ভারতীয় সংবিধান, যেটা 2 বছর 11 মাস 18 দিন লেগে গিয়েছিল তৈরি করতে, ভারতীয় সংবিধানের কাঠামো পুরোপুরি তৈরি করতে। এই ভারতীয় সংবিধানের যে ফিচার্সগুলো, ভারতীয় সংবিধান তৈরি করতে যে জিনিসগুলো বড় করা হয়েছিল, যে সাবজেক্টগুলো, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু থার্ড চ্যাপ্টার রয়েছে। ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, ফান্ডামেন্টাল
ডিউটিস, এই সমস্ত কিছু কোথা থেকে কোন কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছিল সেই সম্পর্কে আমরা পড়বো। যেমন ডিপিএসপি আইল্যান্ডের কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছিল, সমস্ত কিছু কিন্তু আমরা পড়বো। ইলেকশন অফ প্রসিডিওর, ওর সমস্ত কিছু কিন্তু রয়েছে তোমার। আর সোর্স অ্যান্ড ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের। চলো আজ এই অবধিই থাকলো। থ্যাংক ইউ সো মাচ।